এই জার্নি শেষে যখন আমরা নারায়ণগড় থেকে বিহারের সীমান্ত হয়ে কলকাতার রাস্তায় পাড়ি দেব, তখন আমাদের মন একটাই কথা বলবে যে দেয়ার ইজ নো প্লেস লাইক হোম। আজকে আমাদের একটা ইউনিক টাইপের ব্লগ হতে চলেছে, কারণ আমরা আজকে দেখো কোথা থেকে বেরোচ্ছি। আজকে বিভৎস রাইড হবে ভাই, হার্ডকোর রাইড। আর স্কিনের কি অবস্থা, পুড়ে গেছে পুরো। তো মেনলি আমরা একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে এখন পুরো রেডি, বেরোবো টুয়ার্ডস আমাদের বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি আমরা ঘুমিয়ে নিয়েছি, তো যতক্ষণ পারা যায় ততক্ষণ চালাবো, যতক্ষণ কষ্ট না হয়ে যাচ্ছে বা কারো ঘুম না পাচ্ছে। দেন তারপরে ভাবছি আজকে আমরা কমপ্লিট করে দেবো যতক্ষণ টাইম লাগুক। বাদ বাকি যদি ঘুম পায় দাঁড়াতে হবে। তাছাড়া দেখো এই যে এটাতে আমরা ছিলাম, এই কন্ট্যাক্ট নাম্বার। তো কেউ যদি আসো নারায়ণগড়ে, তো এই হোটেলটা অবশ্যই চেক আউট করতে পারো। বিহেভিয়ার খুব ভালো, আমাদের কথাও বলতে পারো যদি চলো। আজকে রাতে ফান রাইড তো হবেই, আর যেতে যেতে অনেক কথা হচ্ছে। চলো তোমাদের সাথে একবারে কথা বলছি মোটো ব্লগিং সেট আপে। তোমরা তো দেখতেই পাচ্ছ উঠে পড়েছি নারায়ণগড়ের রাস্তার উপরে। আর এখন তো আমাদের একটা হেক্টিক রাইড হতেই চলেছে, মানে ফুল অ্যান্ড ফান রাইড হতে চলেছে। দেন দেখো আমাদের সব কো রাইডার্সরা কিন্তু সামনে এগিয়ে গেছে। চলো আমরা এগোতে থাকি। আর সারা রাস্তায় অনেক কথা হবে, সারা রাতের এক্সপিরিয়েন্স, রাতের রাইডের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, চলে এসেছি কিন্তু আমরা যে রাস্তায় ঠিক আগের দিন আসার সময় হরিণ দেখতে পেয়েছিলাম, সেই রাস্তাটা দিয়ে আমরা আবার যাচ্ছি। আর মেনলি জানি না এই রাস্তাটা কেন যাচ্ছে, কারণ আমরা হেতুদা বর্ডার দিয়ে পাস করার কথা ছিল, বাট আমরা যাচ্ছি রাক্সোলার দিকে। সামনে অনুভবদা ম্যাপ লাগিয়েছে, তনয়দা ম্যাপ লাগিয়েছে। এবার জানি না, ওরাই ভালো জানবে যে এই দিক দিয়ে কেন আসছে। চলো একটু ট্রেনে আগে বেরোনো যাক, কারণ ওরা অনেকটাই আগে পৌঁছে গেছে। আমার গোপ্রো গ্লিচ করে গেছিলো, মানে আমার ব্যাটারিটা খুলে আবার লাগাতে হতো, যার জন্য আমার একটু লেট হয়ে গেলো। তাদেরকে চলো সামনে সবাই এগিয়ে গেছে, তো এই রাস্তায় একা একা যাওয়ার থেকে এটা সবার সাথে মিট করে নেওয়াটাই বেশি বেটার। আস্তে আস্তে আমাদের ওই সামনে পেয়ে গেছিলাম আমাদের টিম মেম্বার্সদের, আর এখান থেকে আমাদের ফুয়েল আপ করছি। দেখি আমাদের বাইকে কত টাকা ফুয়েল যায়। আচ্ছা, অনেক টাকারই চলে যাবে। ও ভাই, কত টাকার তেল খেয়ে গেল। তো দেখো 1006 টাকা 40 পয়সার স্লিপ দিতে না। চলো দেখি 1006 টাকার পেট্রোল আমাদের বাইকে ধরলো। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তখন তো আমাদের এখান থেকে ফুয়েল আপ করানোর পরে কিন্তু আর একটুখানি পরে আমাদের বর্ডার, মেনলি যেটা দিয়ে আমরা ক্রস করবো। তবে চলো এখন একটু এগোনো যাক। আমাদের ফুয়েল আপ হয়ে গেছে, নেপালের লাস্ট ফুয়েল আমরা ভরে নিলাম। দেন আমরা ইন্ডিয়াতে গিয়েই ফুয়েল ভরাবো। 2 কিলোমিটার 3 কিলোমিটার পর আমাদের বর্ডার চলে আসবে। তো দেখো ম্যাপে দেখতেই পাচ্ছ সামনের থেকে ডান দিকে দেখা বলছে, আর আমাদের পেছন থেকে পুলিশরাও বললো যে সামনে থেকে রাইট নিয়ে নিতে। তো বন্ধু আমরা কিন্তু একটা পুরো ফুললি ডিফারেন্ট রোড দিয়ে এবার আমরা বাড়ি পৌঁছাচ্ছি। মানে কাকার ভিডিও বলে যে শিলিগুড়ির পাশে জায়গা আছে যেন, ওই বর্ডারটা দিয়ে আমরা এবার ক্রস করবো। রাস্তাটা আমরা যাচ্ছি না। আর মেনলি এই রাস্তাটা দেখো কি ভয়ানক, মানে চারিপাশে এরকম বড় বড় গাছপালা, জঙ্গল, আর তার মিডিল দিয়ে আমরা রাতে এরকম টাইমে রাত করছি। বাদবাকি তোমরা কিন্তু অবশ্যই জুড়ে থাকো আমাদের ভ্লগের সাথে। আর অবশ্যই তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও যে তোমরা কেমন মজা পেলে আমাদের এই পুরো সিরিজটায়। আর এটা একটুখানি প্রবলেম হয়েছে, এটা আমি ফার্স্ট ভিডিও এডিটের সময় বুঝতে পেরেছি, কারণ ওটা আর কিছু করার ছিল না, কারণ অন দ্য ওয়ে ছিলাম, কিছু করারও ছিল না। বাদ বাকি যদি তোমাদের আমাদের এই পুরো সিরিজটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে একটু শেয়ার করো তোমাদের এই দাদার বা ভাইয়ের ভিডিওটা, তাহলে আমি আরেকটু অ্যাপ্রিসিয়েশন পাবো যে আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য। বাদ বাকি চলো দেখতে থাকো তোমরা আমরা কোন জায়গা দিয়ে যাই। আর এটা দিয়ে কিন্তু আসাও যায় মেনলি, বাট আমরা এসছিলাম বিহার দিয়ে, কারণ আমরা একটু লং ওয়ে ঘুরে এসেছি, কারণ রাস্তাটা বেশি বেটার ছিল। আর দেখো আমাদের সব বাইকগুলো কি পারফরমেন্স দিচ্ছে, মানে পরপর আমরা এত সুন্দর সিঙ্কে চলছি না। অনুভবদা, তারপর তনয়দা, তারপরে সায়ন, তারপর আমি, তারপর সোনাই। তো নেক্সট লেভেল আমাদের রাইড হচ্ছে রাতের মধ্যে।
বাদবে কি আমরা কিন্তু রিকমেন্ড করি না যে কেউ রাতে রাইড করো। আমাদের একটুখানি চাপ পড়ে গেছে, কারণ আমাদের একটু জলদি জলদি বাড়ি ফিরতে হবে, তার জন্য আমরা রাতে ডিসিশন নিলাম। আর আমরা কিন্তু এনাফ ঘুমিয়ে বেরিয়েছি, মানে আমরা না এই রাস্তায় ঢোকার পরে এটাই ভাবছিলাম যে আমরা যদি আসার দিনও এই রাস্তাটা দিয়ে আসতাম দেন অনেক বেটার হতো। তবে আমি জানি না কাকার ভিটা দিয়ে ভান্সার বানানো যায় কিনা বাইকের, ওটা আমি পুরো শিওর না। যদি এদিক দিয়ে ঢোকা যায় দেন তো নেপাল অনেক শর্টেই আমরা পৌঁছাতে পারবো। আমরা এত ভালো রাস্তায় চালাচ্ছিলাম না, তোমরা তো দেখতেই পাচ্ছিলে। আর তার মাঝখানে দেখো কি রাস্তা চলে এসছে, অফরোডিং। আর মেইনলি আমাদের এখান থেকে বেরোর হচ্ছে আর অ্যাপ্রক্স 4 ঘন্টা মতো লাগবে, 4 থেকে 4.5 ঘন্টা। বাট মেইন ব্যাপারটা হলো যে ওটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল বর্ডার, তো আমাদের অত রাতে এন্ট্রি দেবে না ওখান দিয়ে ইন্ডিয়াতে। তো আমাদের একটা তার আগে বর্ডারের আগে সেখানে আমাদের স্টে খুঁজতে হবে আর কি। মেইনলি পার হওয়া হচ্ছে বীরপুর বর্ডার দিয়ে, তো এত রাতে গেলে আমাদের তো এন্ট্রি দেবে না, সেই কারণে আমরা আজকে সিনধুলি বলে একটা জায়গা আছে, সিনধুলিতে আমরা থেকে যাচ্ছি। আর দেখো আমরা যে প্রপার্টিটায় এখন রয়েছি কত সুন্দর চারিপাশে। তো এখান থেকে আমরা অর্ডার করলাম, ওটা খাবো, জাস্ট গিয়ে একটু শোবো, তারপর যত তাড়াতাড়ি সম্ভব হয় এখান থেকে বেরিয়ে যাবো সকালে। তাদেরকে শোনো, তোমাদের সাথে দেখা হবে আবার একদম সকাল। বন্ধু গুড মর্নিং ফ্রম সিন্ধুলি। আর দেখো সকাল হতে হতেই আমরা রেডি হয়ে গেছি, আর রেডি হওয়ার সাথে সাথে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। তোকে তো তোমাদের সৌন্দর্যটা দেখাতে পারিনি, তো আজকে তোমাদের ওপর থেকে ড্রোনের সৌন্দর্যটা দেখাচ্ছি। ততক্ষণে চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। এত সুন্দর একটা প্রপার্টিতে আমরা ছিলাম, ভ্যালি ভিউ হোটেল। তো এখান থেকে বেরোনোর টাইম চলে এসছে, আর আজকে আমরা যাব সোজা আমাদের বাড়ি। হ্যালো। তো দাদারা সত্যি খুব ভালো ছিল, মানে আর এই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিপি হাইওয়ে। এই হাইওয়েটা ধরে সোজা আমাদের বর্ডার অবধি কানেক্ট করবে, দেন তারপর থেকে রাস্তা আলাদা হয়ে যাবে। আর শুনলাম যে এই রাস্তার কন্ডিশনটা খুবই ভালো আছে এখন। আর লাস্টবার যখন তনাদারা এসেছিলো তখন নাকি এই রাস্তার কন্ডিশনটা ভালো ছিল না। তো দেখো এত সুন্দর একটা সিনিক রোড দিয়ে আমরা এগোচ্ছি, পরপর আমাদের সব কোরিডোরসগুলো আগে যাচ্ছে, মানে পিছনে ভিডিও করার জন্যই আসতে চালাচ্ছি। মেইনলি দেখো এত সুন্দর জায়গা ছেড়ে যেতে কার ভালো লাগে বলো। লেফটে এরকম সুন্দর মাউন্টেন, এদিকে এত সুন্দর মাউন্টেন, জঙ্গল, মানে আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা কালকে একটুখানি মন খারাপ ছিল আমাদের যে আমরা পাহাড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি, বাট দেখো ভগবান বলছে না তোমাদের আজকেও পাহাড়ের মধ্যে দিয়ে রাইড করতে হবে। তাই আমরা এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে এখন এগোচ্ছি না, মানে নেক্সট লেভেল লাগছে। এরকম রাস্তায় চালানোর এক্সপিরিয়েন্স না পুরোপুরি আলাদা, কোনো অন্য জগতেই চলে এসেছি। এত সুন্দর বিউটি ভাই, সিরিয়াসলি মানে আমরা এতদিন যে কটা রোডে রাইড করেছি না, সব কটা রোডের বিউটি নিজের জায়গায়, বাট আজকের বিউটিটা পুরোপুরি আলাদা। মানে ও ভাই সেরা সেরা, আমরা কিছু দারুণ এক্সপিরিয়েন্স করে গেলাম এবার নেপাল ট্রিপে, মানে আনফরগেটেবল মেমোরি নেপালের। থেকে আমাদের দুই ভাই টাটা করছে, আর আমরা কিন্তু বেশ খানিকটা এগিয়ে এসেছি, বর্ডারের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা আমাদের ডেস্টিনেশন থেকে বেরিয়ে 100 কিলোমিটার চালিয়ে ফেলেছি, অ্যাপ্রক্স 100 কিলোমিটার বেশি, 120 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আর এখান থেকে মোটামুটি আমাদের আর হয়তো 70-80 কিলোমিটার দূরে আমাদের চেকপোস্ট পড়বে। আর শুনলাম যে এই চেকপোস্টে নাকি সব ব্যাগ ফ্যাগ খুলে চেক হয়। তো মনের মধ্যে তো কোনো চাপ নেই, ব্যাগে কিছু নেই, কিন্তু মেইন ব্যাপারটা হলো যে আমাদের এই ব্যাগ খুললে ব্যাগটা বাঁধতে আমাদের আবার বহুত প্রবলেম হবে। আর এই জ্যাকেট পরে ব্যাগ বাঁধা, আবার টপ বক্স খুলে সব জিনিস বের করে আবার টপ বক্স পরানো, মানে বুঝতেই পারছো যে বোধহয় একটা খাটনির ব্যাপার। আর মোটা ভাই কি সাউন্ড করছে ভাই, সেরা, পুরো মনে হচ্ছে কানটা জ্বলে যাবে। আমরা এখন রিসেন্টলি যাচ্ছি ধুলো শহরের মধ্যে দিয়ে, বাপরে বাপ কি ধুলো, মানে হেলমেট ভাইজার নামানো তাও মনে হচ্ছে মুখে ধুলো লাগছে, এতটাই বাজে অবস্থা এই জায়গাটার। হাওয়া দিয়ে
সব জায়গাগুলো পরিষ্কার করছে, দেন এর উপরে পিচ হবে। তো এই জায়গাটা পুরো একদম ধুলে অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর রাস্তার যা অবস্থা, আমরা এগোতেই পাচ্ছি না, মোটামুটি 10-15-20 বেশি স্পিডে আমরা চালাতেই পারছি না। তো পাহাড়ের অফরোডিংয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। রিলিফ ব্রো, চল। বন্ধু ফাইনালি কিন্তু দেখা হয়ে গেছে আমাদের সব বন্ধু বান্ধবদের সাথে। অনেকক্ষণ নাকি এসে বসে রয়েছে আমাদের জন্য। 10 মিনিট, দাদা তো 20 মিনিট আগে আমাদের, মানে দাদা 8 ঘন্টা ধরে। দাদা তো উড়াচ্ছে, দাদা তো বাইক চালাচ্ছে না। হ্যাঁ, কি বাজে বাজে কথা কেন বলছো? 70-75 হ্যাঁ, আমাদের গাড়ি তাহলে না, আমাদের গাড়ি তাহলে ভুলভাল মিটার দেখায়, তাই তো? ভুলভাল মিটার করে দেখায়। আমি আর ও ইন্টারকমে, আমি আর সোনাই বেশ গল্প করতে করতে আসছিলাম, বলছিলাম আমরা বেশি জোরে গাড়ি চালাতে পারবো না। হ্যাঁ, যাই হোক, চলো এখান থেকে চা অর্ডার দেওয়া আছে, চাটা খাই। চা ভাবছি আমরা টান বেরোবো একদম। আর এখান থেকে আমাদের পারদেশির ধাবার ডিস্টেন্স হচ্ছে 280 কিলোমিটার, যেটা তোমার ডিসিশন নিচ্ছি এখন যে ওখানে গিয়েই খাবো নাকি এখান থেকে খেয়ে যাবো সামনে থেকে। চা খাই, চা খোর। আমরা ফাইনালি বেরোচ্ছি এখান থেকে। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, একটু জল টল খেলাম। চলো, এসে পৌঁছেছিলাম ঠিক একদম নেপাল আর হচ্ছে বিহারের বর্ডারের সামনে, ইন্ডিয়ার মধ্যে। চলো এখানে যাক। আমরা ক্রস করছি এখন এই ব্যারেজটা, নামটা ঠিক খেয়াল নেই, নামটা বললো আমাদের, বাট ভুলে গেছি, যেহেতু আমি প্রথমবার যাচ্ছি সেই হিসাবে আমার কাছে অজানাই। আর এই জায়গাটা পার করার সাথে সাথে কিন্তু আমরা ঢুকে যাবো ইন্ডিয়ার মধ্যে। চলো চলো। তো এখানে মেনলি আমাদের ভানসারটা চেক হবে। এখন মেনলি শুনতে পাচ্ছি আমরা যে এখানেও নাকি ভানসার তৈরি হয়। তো নেক্সট টাইম যদি আমরা কোনোদিন নেপাল আসি তো এদিক দিয়েই আসবো, অনেক শর্টে হয়ে যাবে আমাদের। মেনলি দেখো আমাদের কাগজপত্রগুলো চেক হচ্ছে যে আরসি বুকের সাথে গাড়ির নাম্বারের সাথে সব কিছু মিলছে কিনা। ওদেরকে চেক করার পরে দেখো সামনে লেখাই রয়েছে গেট ওয়েলকাম টু ইন্ডিয়া। ও দেখো সামনে লেখা হয়েছে ওয়েলকাম টু ইন্ডিয়া। তো আমরা পাক্কা 10 দিন পরে, 10 দিন কি 11 দিন পরে ঢুকছে যে ইন্ডিয়ান মাটিতে। চলে এসছি আমরা এখন ইন্ডিয়ান মাটিতে। সামনে হয়তো আমাদের ই হবে সব ব্যাকপ্যাকগুলো। চলো দেখা যাক আমাদের কি চেকিং হয় এখানে। যে ড্রাইভিং লাইসেন্সগুলো আছে, ড্রাইভিং লাইসেন্সগুলো নিল গাড়ির নাম্বার দেখে, দেন আমাদের বললো যাও, অসুবিধা নেই। তো আমরা যেটা ভাবছিলাম এখানে আমাদের অনেক টাইম লস হবে, কিছুই হলো না। ওদেরকে চলো এখানে যাক, আমাদের টাইম বাঁচিয়ে দিয়েছে ভগবান। চলো চলো, লেটস গো। মানে তো ভাই লোক, ঘরের ছেলে কিন্তু ঘরে ফিরে এসছে, মানে ইন্ডিয়ার ছেলেরা ইন্ডিয়ায় কিন্তু ফিরে এসছে। আর ইন্ডিয়ায় ঢোকার পরে না সবার কনফিডেন্স লেভেল এত আপ হয়ে গেছে, সবাই মোটামুটি ট্রেনেই চালাচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমরা সোজা একটা হাইওয়ে ধরবো 30-40 কিলোমিটার পর। ওই হাইওয়েটা সোজা পূর্ণিয়াতে কানেক্ট করবে। আর দেন আমরা ডালখোয়া থেকে রাইট সাইডে বেঁকে আমরা বহরমপুরের দিকে এগিয়ে যাবো। মেনলি এটা হচ্ছে আমাদের প্ল্যান। আর তার আগে দেখি ছেলেপেলে যদি মনে করে যে বিহার থেকে খাওয়া দাওয়া করবে, দেন সেটা তোমাদের জানাচ্ছি। আর বাদ বাকি দেখো এই রাস্তাটা কত সুন্দর, কোনো উঁচু নিচু আপ ডাউন কিছু নেই। মানে কালকে রাতে আমরা যে রাস্তা দিয়ে রাইড করছিলাম সেই রাস্তাটা ভাই সিরিয়াসলি কিছুক্ষণ পরপর এরকম ডাউন। ওই একটা প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম ছিল না। ওখানে আমি একবার এমন জোরে পড়েছি, তারপর আমার কনফিডেন্স পুরো হারিয়ে গেছে। কিন্তু অবশ্যই জানিও যে আমাদের এই পুরো নেপাল সিরিজ তোমাদের কেমন লাগলো, মানে আমরা কি ঠিকঠাক তোমাদের সেই পোটেনশিয়ালে তোমাদের দেখাতে পারলাম সব জিনিসগুলো, যে আমরা যেমন মজা করছি তোমাদেরও সেই জিনিসটা শেয়ার করতে পারলাম কিনা, তোমরা কানেক্ট করতে পারলে কিনা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর বাদ বাকি আমাদের তো আসতে না বেরোনোর কারণ ওখান থেকে বেশি টাইম লাগবে। সেকেন্ড কথা, ওদিকে তোমার মেনলি বিহারের মধ্যে ওই সাইডটায় ঢুকলে আমাদের অনেক জ্যামও ফেস করতে হতো দিনের বেলায়। কারণ আমরা যেদিন এসেছিলাম সেদিন আমরা এসেছিলাম রাতে, তো আমাদের সেরকম জ্যাম ফেস করতে হয়নি। বাট আজকে দিনের বেলা যদি আমরা যেতাম দেন আমাদের প্রচুর জ্যাম ফেস করতে হতো। তার কারণে ওই রাস্তাটা অ্যাভয়েড করে এদিক দিয়ে আসা। আর আমরা তো এখান থেকে শুনেই নিলাম যে এখান থেকেও নাকি ভানসার অফিস আছে, এখান থেকেও ভানসার বানানো যায়। দেন আমরা যদি নেক্সট কোনো সময় নেপাল ট্রিপ করি তো আমরা এই রাস্তাটাতেই যাব, নতুন এক্সপিরিয়েন্স করাবো। আমরা যাওয়ার দিন ওই পাশে বসে অনেকক্ষণ ধরে চা খেয়েছিলাম, ওই দেখো সেই ফেমাস চার দোকান। আর আজকে আমরা ঠিক সেই জায়গাটা এসে দাঁড়িয়েছিলাম, মানে আমরা গেছিলাম এর আগের দিন সোজা, আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে আসলাম, মানে কতটা শর্টে হতো ভাবো। তবে দেখো ফাইনালি উঠে পড়েছি হাইওয়ের উপরে। এখন সোজা সাপটা শুধু একদম টান হবে। বেশ কয়েকদিন টোলগেট দেখি না। আর দেখো আমাদের সামনে রয়েছে আজকে আমাদের পুরো সারাদিনের প্রথম টোলগেট। তো টোলগেটটা ক্রস করছি,
দেন তনয়দাকে একটু বলবো যে চলো খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই এখান থেকে, তারপরে আবার না হয় পারদেশিতে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর বন্ধু সত্যি কথা বলতে গেলে আমাদের এই ডিউকটা যা পারফর্ম করলো সেটা না বললেই নয়, কারণ সিরিয়াসলি মানে একটা 250 সেগমেন্টের বাইক হয়ে এত সুন্দর মাইলেজের সাথে এত সুন্দর পারফর্ম করা একটা অন্য লেভেলেরই ব্যাপার। তো এটা তো মাইলেজ বেস্ট, মানে সিরিয়াসলি এত সুন্দর পাওয়ারের সাথে এত সুন্দর মাইলেজ মানে কল্পনা করা যায় না। আর দেখো আমরা আগের দিনও কিন্তু বিহার পার করেছিলাম এর একটুখানি পরপর, আর আজকে আমরা বিহার ক্রস করে যাব পূর্ণিয়ার দিকে। পূর্ণিয়া আমাদের এখান থেকে আর মাত্র তো 20 কিলোমিটার করে, দেন আমাদের ডালখোলা থেকে বেঁকতে হবে রাইটে। তো বন্ধু আমাদের এখান থেকে ডালখোলার ডিস্টেন্স আর মাত্র 9 কিলোমিটার কি 10 কিলোমিটার, দেন আমরা রাইডে ঢুকে যাব, পেয়ে যাব আমাদের NH12। পারদেশি ধাবাতে গিয়ে দাঁড়াচ্ছি, তার আগে ভাবছি আর দাঁড়াবো না, টান যাবো একদম পুরো পারদেশি ধাবাতে। তো আমরা সন্ধ্যা হওয়ার আগে লাস্ট এই ভিউটার মজা নিয়ে নাও, এরপরে আর এই ক্যামেরাটা চলবে না, তার কারণ চালিয়ে কোনো লাভ হবে না, এরপরে এর ক্যামেরার ভিজিবিলিটি অনেক কমে যাবে। তোমাদের সামনের ভিউটা আমি গোপ্রো দিয়ে দেখাবো। বাদ বাকি চলো এই ব্রিজটা ক্রস করা যাক, এবার তোমাদের ভিউটা দেখাই। বেঙ্গলের মধ্যে, কারণ এই টোল গেটটা পার করলেই আমরা চলে মানে এই, আর এই পাশে থেকে যাবে হচ্ছে বিহার। বাদবাকি চলো আমরা একটু এগিয়ে যাই, পেছনে আমাদের আরও বন্ধুরা আসছে, সব আমাদের কো রাইডার্সরা। বেঁকে যেতে হবে, তার জন্য লেনটা ধরে নিচে দিয়ে যেতে হবে আন্ডারপাস দিয়ে, নাহলে আমরা যদি ফ্লাইওভার উঠে যাই দেন আমাদের কিন্তু অনেকটা ঘুরতে হবে। দেওয়া রয়েছে বাট ডিস্টেন্স দেখে আমাদের লাভ নেই, কারণ আমরা রাস্তা চিনি। এই যে হচ্ছে বিহার আর ওয়েস্ট বেঙ্গলের মিডিল পজিশন, এখান থেকে আমরা রাইটে বেঁকে যাব, রাইটে বেঁকে আমরা ধরবো হচ্ছে NH12 বা 34 যেটাই বলবে না কেন। আর ভাই আজকে যা হেকটিক রাইড চলছে না, আজকে আমরা যা টাইমে কমপ্লিট করলাম ভাই হয়তো খুব কম লোকেই করেছে। আর সকাল 11টার সময় বেরিয়ে আমরা 5:22-এ ডালখোলা, অল দ্য ওয়ে ফ্রম সিন্ধুলি। চলো চলো লেটস গো। তো আমাদের নেক্সট স্টপ হবে মালদাতে পারদেশি ধাবাতে, 10 কিলোমিটার, বাট পারদেশি ধাবা আর একটু সামনে আসলে না আমাদের বাড়ি বাড়ি ফিল চলে আসে। ও ভাই রাতে এই জায়গাটা এত সুন্দর লাগে জানতাম না, মানে আমরা এতবার যে কয়দিন এসছি এখনো অবধি কিন্তু এরকম ডেকোরেশনটা আমরা দেখিনি। মেবি দিওয়ালি বলে নতুন লাইট লাগানো হয়েছে, সেরা লাগছে, সেরা ভাই। ও ভাই ইন্ডিয়া, এতদিন আমরা নেপালে ছিলাম তো না, আমাদের নিজেদের কান্ট্রিতে ঢুকতে পেরে এত ভালো লাগছে না। হ্যাঁ এগুলো দেখে না মন খুশ হয়ে যাচ্ছে ভাই, সেরা লাগছে, সেরা সেরা ডেকোরেশন করেছে। আমাদের এই অবধিকার ডেস্টিনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে। সামনে ওই যে দেখা যাচ্ছে পারদেশি। চলো এগোনো যাক। বলতে গেলে আমরা সেই সকালে ব্রেড আর অমলেট খেয়ে বেরিয়েছি, তারপর থেকে আমরা আর 1 কাপ চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। দেন সবার এতটাই খিদে পেয়েছে না, কিছু বলার মতো নেই, আর সেই কথা আর ভাষায় প্রকাশ করা যাবে না যে আমাদের কি খিদে পেয়েছে। ও চলে এসছে পারদেশি, চলো নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ফাইনালি এসে বলছিলাম পারদেশি ধাবার সামনে, তোমাদের দেখালাম। আর আমাদের সামনে দেখো চলে এসছে কি মাটন হান্ডি বিরিয়ানি। তো ভাই দাবিয়ে খাওয়া দাওয়া হবে, এখানে এসে টেস্ট করতে পারো। তো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর এসে দেখো কী খাচ্ছে। এখন বাঙালির ভাত ঘুম পাবে, এই জন্য এখন একটা মনস্টার খাচ্ছি, মনস্টার খেয়ে এনার্জি গেন করবো। আর এই যে হচ্ছে আমাদের হ্যাঁ এতদিন পর নেপালে ওই ঘিউ ভাত ছাড়ে না, যাতে বিরিয়ানিটা খেয়েছি মনে হচ্ছে শান্তি। এর ভাই ল্যাথ খেলেই হয়ে যাবে, কিন্তু ল্যাথ খেলে হবে না। কেমন আমার রিকমেন্ডেশনে বিরিয়ানিটা ভালো লাগে? সত্যি ভালো, সত্যি ভালো। তোমরা এসে সবাই খেও এখানে, সত্যি ভালো, আর জায়গাটাও খুব সুন্দর। কি এক্সপেরিয়েন্স বল খাওয়ার? সাধারণ, কিন্তু এটা ওই ঘুম পাচ্ছে। দাদা ঘুম পাচ্ছে বলে তো আমরা মানে রেডবুল না সরি মনস্টার খাচ্ছি। কোনো তো দাদাদের 350 কিলোমিটার যেতে হবে, কিন্তু আমার ওই অ্যাপ্রক্স 249 কিলোমিটার আমার বাড়ি অবধি। তো চলো রাস্তায় যেতে যেতে মোটর ব্লগে আবার কথা হচ্ছে। বন্ধু পারদেশি ধাবার থেকে খাওয়া দাওয়া করে কিন্তু একটা মানে দারুণ খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোচ্ছি টুয়ার্ডস আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর সামনে পড়বে আমাদের ফারাক্কা ব্যারেজ। তাই খাওয়া দাওয়া করে এনার্জি পেয়ে গেছে, বাট একটু ঘুম পাচ্ছিল আমাদের।
বাট আমি তো দেখালাম তোমাদের যে আমি একটা মনস্টার খেয়ে নিয়েছি, মনস্টার খাওয়ার জন্য একটু এনার্জি পেয়েছি। আর ওই চলো এগানো যাক। রাত তো আস্তে আস্তে অনেকই হচ্ছে, 8:53 বাজে, মানে অ্যাপ্রক্স 9টার সময় আমরা জার্নি স্টার্ট করলাম মালদা পরদেশি ধাবা থেকে। সত্যি কথা বলতে গেলে এখানকার মাটন হান্ডি বিরিয়ানিটা না সত্যি ভালো হয়। মানে আমি যতবারই আসি এই রাস্তায় ততবার এখানে টাইম পেলে পরদেশির থেকে মাটন হান্ডি বিরিয়ানিটা খাই। আর কষা নিতে পারো, বা আজকে আমরা যেটা খেলাম এটাও নিতে পারো, এটাও ভালো হয়। কিন্তু তোমাদের নানের সাথে বেশি বেটার লাগবে, বিরিয়ানির সাথে রিকমেন্ড করবো না। কিন্তু আজকে আমাদের মাটন খেতে ইচ্ছা করছিল বলে আমরা নিয়েছিলাম। আর সামনে ফারাক্কা, তো নর্মালি এখানে লরির জ্যাম থাকে, মেনলি পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে না আজকে বহুত জ্যাম। এগোবো কী করে সেটাই বুঝতে পারছি না। এই জায়গায় এসে প্রতিবার এরকম ঝামেলা ভালো লাগে না, আলাদা লেভেলেরই জ্যাম আজকে। বহুত দিন হয়ে গেছে নর্থ বেঙ্গল যাই বা যেখানে যাই এরকম জ্যাম কিন্তু অনেক কমই পাই আমরা। वही तो कथा। कितना टाइम से है? नहीं और ज़्यादा हुआ। हाँ वही वन निकल। चलो 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 रंग साइड दे जाबो, रंग साइड दे जाबो, ट्रैफिक आईन उल्लंघन करबो। चलो কি আর করার আছে ভাই, সারা দিন কষ্ট করে তারপরে এসে যদি এরকম জ্যাম ফেস করতে হয় কার ভালো লাগে। ডিভাইডার ক্রস করে দিয়েছি ভাই, তবে কারণ এটা রং সাইড, কিছু করার নিয়ম নেই। রাস্তা যে দাগটা তার বাইরে দিয়েও পার্ক করে রেখেছে, বাইক যাওয়ারও জায়গা নেই। আমরা কথা বলতে বলতে রং সাইড দিয়ে ফারাক্কার ব্যারেজের উপরে উঠে গেছি। তারা মনে হয় পেছনে ফেসে আছে, যদি ফোন করে আমি বলে দেবো যে রং সাইডটা দিয়ে চলে আসো, কারণ রং সাইডে ম্যাক্সিমাম গাড়ি ওদিকে দাঁড়িয়েই আছে। আমরা নেপাল থেকে ফিরছি এখন, আমি কৃষ্ণনগর যাব। মেইনলি ফারাক্কা ব্যারেজে আগে অনেক নিয়ম ছিল, এখন আর নিয়মকানুন সেরকম একটা পালন হয় না আর কি। মেইনলি ফারাক্কা ব্যারেজে আগে ওভারটেকও করা যেত না কোনো গাড়ি, আর 20-30-এর উপরে বাইক চালালেও দাঁড় করাতো আর্মি। আমরা কিন্তু যে সময় যাচ্ছি ফারাক্কা নর্থ বেঙ্গলের টাইমেও আমরা এখানে ট্রেন দেখতে পেয়েছিলাম, নেপাল যাওয়ার সময় আমরা ট্রেন দেখতে পেয়েছিলাম, এখন আবার আমরা ট্রেন দেখতেই যাচ্ছি। তো মেইন জ্যামের কারণটা বুঝতে পারলাম, ফারাক্কা ব্যারেজের উপরে মেইনলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর পিছনে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে সব মিলে ঘেটে ঘ হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট খুব গুরুতর না, শুধু সামনের কাঁচটা ফেটে গেছে, মানে সামনাসামনি হয়তো ক্ল্যাশ হয়েছে, আর সেরকম কিছুই হয়নি। বাদ বাকি আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজ ছেড়ে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে এসে সামনে কাউকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে এখনকার মতো আপডেট আমাদের। তো আমরা তো ফারাক্কা ব্যারেজ পার করে দাঁড়িয়েছিলাম, আর সামনে দেখো যতদূর থেকে যতদূর দেখতে পারবে পুরোটাই জ্যাম হয়ে রয়েছে। আর দেখো এত জ্যাম, কখন যে ছাড়া পাবে আর কখন যে যাবে তার কোনো ঠিক নেই। চলে এসছে আমাদের কোরাইডার্সটা, চলো লেটস গো। সামনে 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 চলো। এই জায়গাটা দাঁড়িয়ে মেইনলি একটুখানি রেড বুলের ব্রেক হয়েছিল, তার সাথে সাথে তোমাদের একটা সাবস্ক্রাইবারের সাথে তোমাদের দেখা হলো, ও অরুণাচল করে আসছিল। তারপরে চলো এখান থেকে এখন বেরোনো যাক। বহরমপুর বাইপাস এখান থেকে আর মোটামুটি 70 কিলোমিটার। তো অনুভবদা অনেকটাই দূরে এগিয়ে গেছে, চলো অনুভবদাকে গিয়ে ধরি। তখন আমাদের এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স আর মাত্র 50 কিলোমিটার বা তার থেকে 1-2 কিলোমিটার কম। আর সামনে আমাদের পড়বে বেথুয়াডোরি টোল প্লাজা। আরে ভাই 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 ভাই, এটা কি রোড! আর আজকে আমার বাইক যা আড্ডার মধ্যে দিয়ে গেছে না ভাই, নেক্সট লেভেল। মানে আমি সিরিয়াসলি কন্ট্রোল করার বাইরে, মানে 40-50-60 স্পিডে যদি ফট করে একটা গর্ত আছে, লাইটে কত দূর অব্দি ভিজিবিলিটি থাকবে। তো এমন এমন গর্তে পড়লো, আমি এটা মানে চিন্তায় রয়েছে যে আমার যে পিছনে টপ বক্সটা ওটার র্যাকে কোনো প্রবলেম হলো কি না, আর মেনলি সামনের হাইড্রোলিকে কোনো প্রবলেম হলো কি না, এটাই মেনলি ভাবছিলাম আমি। আর দেখো সামনেই আমাদের চলে এসছে টোল প্লাজা। তো বন্ধু দেখো আমাদের জার্নিতে প্রায় শেষের দিকে চলেই এসছে, আর সামনে দেখো রয়েছে বেথুয়াডোরি টোল প্লাজা। এটা হচ্ছে আমাদের এই ট্রিপের, আমাদের আজকের দিনের লাস্ট টোল প্লাজা। এটা পার করলেই জাস্ট আমরা আর অল্প একটুখানি অপেক্ষার পরেই চলে যাব বাড়ি।
দেন তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। মানে আজকে তো কী লেভেলের রাইড করলাম আমরা, দেখলে তোমরা। দেখি তোমরা কি বলে। শোনো না, বলছি মায়াপুর মোড়ে দাঁড়িয়েও কিন্তু, হ্যাঁ আমরা ক্রস করছি মায়াপুর মোড়, মানে ক্রস করে গেছি অলরেডি। আর সামনে আমাদের কৃষ্ণনগরের রাস্তা ঢুকে যাবে বাদিক দিয়ে, সার্ভিস লেন। তো ওখান থেকে আমরা আলাদা হয়ে যাবো। বাদ বাকি আমাদের দুই ভাই এসছে মানে নিয়ে যাওয়ার জন্য, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ওরা বলছিল আসবে, বললাম চলে আয় তাহলে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো, হ্যাঁ যাচ্ছি তো, দেখা হবে। তো এই যে এখন সবাইকে বিদায় বলার টাইম চলে এসছে, মানে সবার সাথে আবার কয়েকদিন পরেই দেখা হবে। ফ্যান মিট আপ হচ্ছে, সায়নের ফ্যান, সব সায়নের ফ্যান, কারো ফ্যান না, সব সায়নের ফ্যান। আমি তাহলে তোমার সাথে 2-3 দিন পরে দেখা হচ্ছে। চুমু ভাই, চুমু তুই তুই ভাই বললাম